নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এটিএমজি গ্রুপ ইউটিউব চ্যানেল। আর শীতের সকাল, এখন বাজে সকাল 5টা, আর আমি যাত্রা করছি মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। মঙ্গলগঞ্জ হচ্ছে নাটেবেরিয়া গ্রামে অবস্থিত। এখানে রয়েছে বিখ্যাত নীলকুঠি, ইছামতি নদী, আর ইছামতি নদীর পাড়েই রয়েছে বিভূতিভূষণ অভয়ারণ্য। কিন্তু আমি নদী পার হব না আজকে, আমি মঙ্গলগঞ্জের নীলকুঠির উদ্দেশ্যেই যাত্রা করেছি। আর এর জন্য আমি চলে যাব NH-12, এই বারাসাত ব্রিজ শেষ হচ্ছে কলোনি মোড়ে। কলোনি মোড় থেকে ডান দিকে NH-12 ধরে চলে যাব চাকদাহ। চাকদার থেকে ডান দিকে বনগা চাকদা রোড ধরে নাটাবেরিয়া গ্রাম। 2021 সালে এক বৃষ্টির সকালে আমি এই রাস্তা ধরেই চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের দিকে। তখন বেজেছিল সকাল 3:45। এই জায়গাতে আমি ছিলাম। আর আজকে তফাৎ শুধু এটুকুই যে তখন ছিল গরমকাল, বৃষ্টি হচ্ছিল, আর এখন হচ্ছে শীতকাল, কুয়াশাচ্ছন্ন চারিদিক। তবে হ্যাঁ, বাইক রাইড করতে সবসময় ভালো লাগে। মাঝে মাঝে কুয়াশা এসে আমাকে আমার বাইকে ধাক্কা মারছে, আর বেশ ভালো লাগছে। অনেক দিন বাদে এত সকালে রাইড করে ভালো লাগছে। চারিদিকে এত কুয়াশা, আর গাড়িগুলো আপার মেয়ে আমার দিকে আসছে যে আমি ধীরে ধীরেই গাড়ি চালাচ্ছি। আর কিছুই দেখা যাচ্ছে না সামনে, যেটুকু হচ্ছে আন্দাজেই চালাচ্ছি আমি। আর গাড়ি এখন খুবই ধীর গতিতে চলছে। এখন আমি আছি কামদেবপুর হাটে, আর এখান থেকে আমি চা খাবো। রাস্তায় আর কোনো চায়ের দোকান খোলা পেলাম না, তাই এখানে দাঁড়াচ্ছি। তো বন্ধুরা, সুপ্রভাত। আর এখন বাজে সকাল 6:05। আর আমি এখন রয়েছি কামদেবপুর হাটে। এখান থেকে অনেকটাই দূর যেতে হবে, কিন্তু তার আগে একটু চায়ের ব্রেক নেব। বেশ ভালো লাগে সকালবেলা একটু বিছানাটা ছাড়তে পারলে, বেশ ভালো লাগে। বিছানাটা ছেড়ে তারপরে এই বেরিয়ে পড়া, তারপরে অ্যামেজিং একটা অ্যাটমসফিয়ার সাক্ষী হওয়া যায়। এবার আবার যাত্রা শুরু করব। তো যাত্রা আবার শুরু করলাম, কিন্তু কুয়াশার জন্য আমি এগাতে পারছি না। এই ট্রাকগুলো মানে অনেক লোড নিয়ে চলেছে, আমি এর পিছনে চলছি অনেকক্ষণ ধরে বেশ। আর এই কুয়াশা এতটাই সামনে যে আমি যদি সামনে এগিয়ে যাই আর হঠাৎ কোনো গাড়ি চলে আসে, আমি দেখতে পারবো না। সেই জন্য ধীরে সুস্থে আমি চলেছি। আর দূরে যে ট্রাক বা যে বাসগুলো আসছে, সেই বাসগুলোর লাইট অনেক দেরিতে আমি দেখতে পাচ্ছি। সেই জন্য তোমায় দেখাচ্ছি যে একটা গাড়ি, এই গাড়িটা অনেকক্ষণ বাদে তোমরা হয়তো দেখতে পেলে এই বাইকটাকে, তারপরে এই বাসটাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি হঠাৎ চলে আসে আমার কিছু করার থাকবে না, সেই জন্য ধীরে সুস্থে যেতে হবে। আর এখন আমি গাদামারা হাটের কাছাকাছি আছি। গাদামারা হাটের ওই দেখো সামনে একটা বাস আসছে, বাসটাতে কোনো লাইট নেই। এবার যদি আমি এগিয়ে যেতাম, এর সঙ্গে আমার ধাক্কা খাওয়া অনিবার্য ছিল। গাড়িগুলোর অন্তত ফগ লাইট না থাকুক, অন্তত লাইট জ্বালিয়ে আসা উচিত। এবার একটু এগিয়ে যাবো, কারণ অনেকক্ষণ ধরে ট্রাকগুলোর পিছনে পড়ে রয়েছিলাম। কুয়াশার জন্য এগোতে পারিনি। এখান থেকে দূরে কুয়াশা দেখা যাচ্ছে, বাট আশপাশটা পরিষ্কার আছে। যতদূর সম্ভব আমি এগিয়ে যাব, আর চেষ্টা করব তাড়াতাড়ি মঙ্গলগঞ্জে পৌঁছানো। বাহ, রাস্তাটা বন্ধুরা এতটা ভালো করে দিয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই রাস্তাটায় যখন আমি দার্জিলিং গিয়েছিলাম, তখন কন্ডিশান এত খারাপ ছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর অনেকেই এই NH-12 ধরে তোমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে গিয়েছো। NH-12 NH-34 নামে অনেকে চেনে, কেননা NH-34 এই জায়গাটার নাম আগে, এই রাস্তাটার নাম আগে ছিল, কিন্তু বর্তমানে এটা আর NH-34 নেই, এটা NH-12 হয়ে গিয়েছে। এই জায়গাটা হরিণঘাটার অনেকটাই আগে। এই জায়গা কী লেখা আছে এখানে, যাই হোক। তবে এই রাস্তা দিয়ে এখন যদি দার্জিলিং যাওয়া হয়, তাহলে মানে কোনো রাইডার অনায়াসেই চলে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যদিও এখন আপাতত সিঙ্গেল লেন হয়ে রয়েছে, আর ডান পাশের লেনটা যদি খুলে যায়, তাহলে আরও ফাটাফাটি হবে। মানে দার্জিলিং যাওয়া মানে নর্থ বেঙ্গল যাওয়া, শুধু দার্জিলিং, নর্থ বেঙ্গল মানে শুধু দার্জিলিং নয়, খুবই সহজ আর খুবই স্মুথ হবে, রাইডারদের সুবিধা হবে। কিন্তু বন্ধুরা, রাস্তায় মাঝে মাঝে যেখানে ব্রিজ হয়েছে, মানে ফ্লাইওভার রয়েছে, সেই জায়গাগুলোর পাশে আগে তোমাদের কাজ সেরকমভাবে রাস্তায় হয়নি। তো এইটুকু ম্যানেজেবল, এইটুকু যদি ম্যানেজ করা যায়, তাহলে রাস্তাটা মোটামুটি ভালো।
এখনও অবধি খুব ভালো। এইটুকু আসতে আগে কালঘাম ছুটে যেত, সেটা এখন আর সেরকম কোনো ব্যাপার নেই। যে ডান পাশে যে ব্রিজটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এখান দিয়ে যাওয়াটা কোনো অসুবিধার ব্যাপার হবে না। একটু রাস্তা খারাপ, আবার সব ঠিক। এই রাস্তা খারাপ, রাস্তার এখানেই শেষ। এটা প্রায় 500 থেকে 600 মিটার মতন খারাপ, তারপরে এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ওকে। বা সূর্যটা দারুণ লাগে, সূর্যটাকে দেখো বন্ধুরা তোমরা। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কেননা জ্যাকেটে ঠান্ডা মানছে না, এটা হচ্ছে বাস্তব কথা। আর এই রাস্তাটা আবার ভালো হয়ে গিয়েছে, আর ওই পাশের রাস্তার লেনটাও দেখছি এখানে খোলা, মানে কিছু কিছু জায়গায় দুটো লেনই চালু হয়ে গিয়েছে। আবার রাস্তা খারাপ, কিন্তু এতে আমার কোনো আক্ষেপ নেই। লরিটা একদম হট করে এসে আমাকে চাপি চেপে দিল। আর এই যে ট্রেকারগুলো কি টাটা ম্যাজিকটাকে এমনভাবে এই জায়গাটা রেখেছে, যেহেতু রাস্তা চালু হয়নি, এখানে সব গাড়িগুলো যাচ্ছে, তারপরেও এখানে গাড়িটাকে এমনভাবে রেখে গেছে যে লোকজন বেরোতে পারবে না, মানে অসুবিধা হবে বেরাতে। যাই হোক, ডান দিকে ধীরে ধীরে গিয়ে এগিয়ে যাব আমি। এটা হচ্ছে চাকদা, এখান থেকে ডান দিকে এই রাস্তাটা চলে গেছে বনগাঁর উদ্দেশ্যে। এখান থেকে বনগাঁ 31 কিলোমিটার, 31 কিলোমিটার। আর এখানে সামনে গিয়ে একটু দাঁড়াবো, কেননা দীর্ঘ রাস্তায় আমি কোথাও দাঁড়াইনি। সেই চা খেয়েছিলাম যখন, সেখানে দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে একটু কোমরটাকে রেস্ট দেবো, তারপরে যদিও এই বাইকে কোনো অসুবিধা হচ্ছে না তাও দাঁড়িয়ে যাবো, কারণ আমার হাতে অনেক সময় আছে। বন্ধুরা, এখন আছি বনগাঁ চাকদা রোডে। এই জায়গাটার নাম হচ্ছে চাকদা। এখান থেকে বনগাঁ 31 কিলোমিটার, কিন্তু তার আগে থেকে আমি বাদিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা ধরে চলে যাব মঙ্গলগঞ্জের। বনগাঁর রাস্তার কোনো কথা হবে না, এই রাস্তাটা পুরো বনগাঁ অবধি এরকম। এই রাস্তায় বাইক চালিয়ে খুবই মজা, কিন্তু সমস্যাটা হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে হুটপাট করে লোকজন চলে আসে। এটাই হচ্ছে এই রাস্তার প্রধান এবং প্রমুখ সমস্যা। কেননা এরকম 2-3 বার হয়ে গেল, একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে হঠাৎ রাস্তা পার হলো, একটা ইয়াং ছেলে হঠাৎ ফোনে কথা বলতে বলতে এদিক থেকে ওদিক চলে গেল। এই রাস্তাটা আমি আগে অনেকবার এসেছি, কিন্তু এতটা ভালো কোনোবার পাইনি, এইবার যতটা ভালো দেখছি। আমি 2 জুলাই এসেছিলাম এই রাস্তায় লাস্ট, আর তারপরে আজকে আসছি আমি। আর মানে এই রাস্তায় বেশিরভাগ শীতকালের দিকে আসা হয়, কিন্তু সেইবার এসেছিলাম ওই জুলাই মাসে, আর তখন ছিল প্রচণ্ড পরিমাণে গরম, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল না, কিন্তু ভালোই ছিল, সব কিছু কন্ডিশন ভালোই ছিল রাস্তার। এখান থেকে বাদিকে যেতে হবে, এই রাস্তাটা আমাকে নিয়ে যাবে নাটাবেরিয়া গ্রামের উদ্দেশ্যে। এই রাস্তাটা আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। মানে যে খারাপ রাস্তাগুলো ধীরে ধীরে ভালো হচ্ছে, আর ভালো রাস্তাগুলো ধীরে ধীরে খারাপ হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাইকারদের ফেস করতে হয়, ভালো রাস্তা খারাপ হয়, খারাপ রাস্তা ভালো হয়। এখন আছি আমি গাংনাপুরে, সামনেই পড়বে গাংনাপুর রেলগেট। কিছুদিন আগে এখান থেকে আমি ট্রেনে করে গিয়েছিলাম রানাঘাটে, মানে গেদে বর্ডারে গিয়েছিলাম, তোমরা দেখেছো সেই ভিডিওটা। না, যদি না দেখে থাকো তোমরা একবার প্লিজ চেক করে নাও। বাঁ পাশে রয়েছে গাংনাপুর রেল স্টেশন। অবশেষে আমি চলে এসেছি বন্ধুরা মঙ্গলগঞ্জে। আর এই জায়গাটায় প্রবেশের মুখেই দুই পাশে বড় বড় ইউক্যালিপটাস গাছ, বড় বড় সেগুন গাছ তোমাদের ওয়েলকাম জানাবে। গাছগুলোর গায়ে রং করে রেখেছে, রং করে গাছগুলোর কৃত্রিমতা নিয়ে চলে এসছে, মানে প্রাকৃতিক যে ব্যাপারটা, ন্যাচারাল যে ব্যাপারটা, সেটাকে নষ্ট করে দিয়েছে। আবার হয়তো কোনো কারণে হতেই পারে, সরকারি কোনো কারণে হিসাব রাখার জন্য। এটা হচ্ছে নীলকুঠি, বিখ্যাত নীলকুঠি। এই নীলকুঠিতে আমি আগে অনেকবার এসে একটা ভালো ডকুমেন্টারি বানিয়েছিলাম। আমি দেখো ডান পাশে আসছে, ওটা তোমরা একবার চেক করো এই ভিডিওটা দেখার পরে। ভিডিওর এন্ডে আমি দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিতে পারো এখানে কি লিখে রেখেছে। এখন বাজে সকাল 8টা, আর আমি এসে পৌঁছেছি মঙ্গলগঞ্জে। আমার পিছনে রয়েছে সেই পুরনো ভৌতিক নীলকুঠি। নীলকুঠির অন্দরে প্রবেশ করেছি। এখানটায় যখনই আসি না কেন, তখনই একটা গা ছমছমে ভাব সবসময় থাকে। এই জায়গাটা বিখ্যাত ভৌতিক নীলকুঠি নামে। এখন আমি এখানে সম্পূর্ণ একাই ঘুরে দেখা আশপাশটা, কিন্তু উপরে ওঠা নিষিদ্ধ করে দিয়েছে, কেননা উপরের যে ছাদটা রয়েছে, ছাদটা বিপজ্জনক, যখন তখন ভেঙে পড়তে পারে। তবে হ্যাঁ, এই জায়গাটা ধীরে ধীরে ভগ্ন দশা চলছে, আর কোনো মানে
এটাকে যে ঠিকঠাক করার কাজ বাজ সেটা দেখছি না। মাটির গাঁথনি, শান্তশিষ্ট পরিবেশ, ভোরবেলা, আদর্শ। কিন্তু সময়ের সাথে সাথে জায়গায় ভিড় বাড়বে, তখন ভালো লাগবে না। এই অনুষ্ঠানে ছড়া ইত্যাদি বলতে চাও সেটাও তোমার বলতে পারবে, ঠিক আছে? প্রথমে তাহলে আমরা আমাদের জাতীয় সঙ্গীতটা শুরু করি। বিশ্রাম, সাবধান, অ্যাটেনশন প্লিজ। তাহলে তাহলে জাতীয় সঙ্গীত শুরু করো। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার হেভি লাগছিল এই বাচ্চাগুলোর সঙ্গে দাঁড়িয়ে, মানে আমাদের জাতীয় সঙ্গীত গাইতে। জাতীয় সঙ্গীত এখন বেশিরভাগ গাওয়া হয় সিনেমা হলে গেলেই, কেননা সিনেমা শুরু হওয়ার আগে আমাদের আইনক্সে ন্যাশনাল অ্যানথেম হয়, সেই জন্য ওখানেই গাওয়া হয়। আর আজকে বাচ্চাদের সঙ্গে গান গেয়ে ভালোই লাগলো। আর এই রাস্তা ধরে আমি চলেছি এখন বনগাঁর উদ্দেশ্যে। বনগাঁ থেকে আমি ঠিক করেছি মাসির বাড়ি যাবো। মাসির বাড়ির পিছনে একটা মাঠ, মানে গ্রাম, মানে একটা গ্রাম্য মাঠ রয়েছে। ওখানে বিভিন্ন রকমের সবজি, শাক সবজি চাষ হয়, যেটা আমার খুব ভালো লেগেছে। সেই জন্য ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো আমি আমার ভাই সায়নের সাথে, মাসির ছেলে। তারপর আবার আমি ওখান থেকে বারাসাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো বন্ধুরা, এখন গোবরডাঙ্গা থেকে 3 কিলোমিটার আগে আছি। এখানে দাঁড়িয়েছি পেটাই পরোটা খাওয়ার জন্য। প্রচণ্ড খিদে পেয়েছে, আর এখন বাজে সকাল 11টা। তো বন্ধুরা, গোবরডাঙ্গা এখান থেকে 3 কিলোমিটার দূরে রয়েছে। আর এই রাস্তা ধরে আমি চলে যাব মসলন্দপুর। এখানে আমি একটা লোকেশন দিয়েছি, শান্তিরানী গির্জা, আমার এই মাসির বাড়ির কাছাকাছি জায়গাটা। মানে মাসির বাড়ির যে বাজারটা, উটনে বাজার, সেই বাজারের লোকেশনটা পাচ্ছি না খুঁজে, সেই জন্য ওই শান্তিরানী গির্জা দিয়েছি। ওই রাস্তাতেই উঠবো আমি। একই রাস্তা, একটু 3-4 কিলোমিটারের ফারাক রয়েছে। আর এই রাস্তাগুলো আমার শীতের সকালবেলায় খুব ভালো লাগে, কেননা এখানে আমার মাঝে মাঝেই আসা যাওয়া হয়। যখন দুর্গাপুজো থাকে বা ঘুরতে যাই কখনো, যখন তিতুমিরে বাঁশের কেল্লায় গিয়েছিলাম, এইসব রাস্তা ধরেই আমার ঘোরা ভালোই লাগে, এইসব রাস্তাগুলো। তো দেখতে দেখতে আমি প্রায় মাসিবাড়ির কাছাকাছি চলে এসেছি। কিন্তু এই রাস্তাটায় অনেকক্ষণ ধরে মোটামুটি জ্যাম লেগে রয়েছে। আর জ্যাম লেগে থাকা ইজ গুড আমি মনে করি, কেননা জ্যাম লেগে থাকার মধ্যে যে কাটিয়ে কাটিয়ে বেরানো, ওটার একটা আলাদা মজা রয়েছে। আর ওটাই তো বাইকের অ্যাডভান্টেজ, যে আমি বাইক নিয়ে যারা এই গাড়িতে লম্বা লাইনের মধ্যে পড়ে রয়েছে, আমি একটা ফাঁক দেখে চলে গেলাম একদম সবার আগে। আমার সেই জন্য জ্যামটা খুব ভালো লাগে মাঝে মাঝে। কিন্তু হ্যাঁ, আমি বিরক্ত হয়েছিলাম, যারা ওইখান থেকে বেরাতে হবে। এই দেখো, এটা হচ্ছে বাইকের অ্যাডভান্টেজ, এটা হচ্ছে বাইকের অ্যাডভান্টেজ। আমার মতো স্কুটি আলাদাও অ্যাডভান্টেজ নিচ্ছে।
এই এই রাস্তা ফাঁকা, এবার যে যার মতন চলে যাও। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি মাসি বাড়িতে। এইটা হচ্ছে মাসি বাড়ির পাশের একটা বড় মাঠ। ছোটোবেলায় যখন আসতাম তখন আশেপাশে আরও সবুজ ছিল, কিন্তু এখন প্রচুর বাড়িঘর হয়ে গিয়েছে, হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড। ওই তো বন্ধুরা, এখন আমি আমার মাসির বাড়ির গ্রামে এসেছি, যাওয়ার পথেই বাদে মসলন্দপুরের ভিতরে। আর এখানে সর্ষে চাষ হয়ে গিয়ে এখন সর্ষে গাছে বীজ চলে এসেছে। এবার এই বীজগুলোকে শুকিয়ে এগুলো সর্ষের তেল বার করা হবে। আর এখানে বিস্তৃত মাঠ, এখনও কিছু কিছু জায়গায় দেখছি যেখানে সর্ষে ফুল এখনও ফুটে আছে। আর ডান পাশে হয়ে রয়েছে বেগুন গাছ, বেগুন গাছ হয়ে রয়েছে। তবে বন্ধুরা, তোমাদের একটা জিনিস আমি বলতে চাই, বেগুন সবসময় কিনবে পোকা বেগুন, বেকাতারা বেগুন, কেননা ওই সব বেগুন গাছগুলোতে সার প্রয়োগ কম হয়, সেই জন্য ওই বেগুনগুলো ভালো থাকে, উপকারী। দীর্ঘক্ষণ মাঠে ঘাটে হাঁটার পরে সায়ন আর আমি বসে আছি এই পাইপটার উপরে। আমি ভয় পাচ্ছি পাইপটা ভেঙে না যায়, কিন্তু সায়ন বলছে ভাঙবে না, কিন্তু ভাঙলে খুব একটা জোরে আওয়াজ হয় পটাশ করে, আর ভিতরে জল থাকলে ভিজে যাবে, কায়রা মতো ভিজবে। তো ভালো লাগছে, এখানে ছাওয়ার মধ্যে বসেছি, জ্যাকেটটা ওর গায়ে দিয়ে দিয়েছি, জ্যাকেট প্রচণ্ড গরম হচ্ছে। এখনও দেখি কি করি, এখন ভবিষ্যতে কি কি প্ল্যান আছে এখনও করিনি। তাই মাসির বাড়িতে খাওয়া দাওয়া করে যাবো, মাংস ভাত, মুরগির ঠ্যাং দেখে এসেছি, তার মানে মাংসও আছে, দেখা যাক কি হয়। দেখি সামনের এক বছরে করেছি, সামনের বছর ভেঙে বন্ধু একটা ওই মালটা কিন্তু গুতায়। তুই ছেড়ে দেন না, ওর কথা আমার আমার গামছা দিয়ে দাও। চল আমি পারি, দাও ও গাছ নিচে নিয়ে আসবি তুই। একবারে দুটো নিয়ে নে। তো বকফুল জোগাড় হয়ে গেছে, বেশ 8-9টা বকফুল হয়েছে। এর বড়া খেতে হেভি লাগে, আচ্ছা বাড়ি গিয়ে বকফুলের বড়া হবে।